চ্যাট জিপিটির মাধ্যমে আর্টিকেল লেখার ক্ষেত্রে প্রথমে যদি তাকে ফিট করে নেওয়া হয় তখন সেটা হচ্ছে ভালো রেজাল্ট দেয়। নর্মালি আপনি যেটা লিখবেন সে নিজে ফিট করে নিলে যে রেজাল্ট যেরকম আউটপুট দিবে তাকে যদি আপনি ফিট করে নেন তখন তার চেয়ে বেটার আউটপুট পাবে। সেজন্য হচ্ছে আপনি আমাজন থেকে প্রোডাক্টের ডিটেলস লেখাগুলা অথবা যদি আপনি ইউটিউব থেকে ভিডিও ট্রান্সক্রিপ্টটা বের করে তাকে ফিট করে নেন তখন সেটা হচ্ছে তার মেমোরিতে সেভ করে নিবে। এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে প্লাগারিজম আসার সম্ভাবনা থাকে, কিন্তু এটা আবার আপনার কোয়ালিটি প্রম্পট যদি বানাতে পারেন তখন সেটা ইজিলি ইগনোর করা যায়। তো আমি মূলত আর্টিকেল লেখার ক্ষেত্রে প্রথমে এরকম তাকে ডাটাটা ফিট করে নেই, তারপর ইউটিউব থেকে ভিডিওটা ফিট করি। ইউটিউবের ভিডিওগুলো বেশি বেটার হয় কারণ এগুলো যেহেতু হিউম্যান জেনারেটেড, হিউম্যান টাইপের অনেক ডাটা থাকে যেগুলো সহজে চ্যাটজিপিটি ফিট করে নিলে যে আউটপুটটা দেয় সেটা সে অনেকটা হিউম্যান টাইপের মতোই দেয়। আর প্লেগারিজমের ব্যাপারটা হচ্ছে আমি আমার প্রম্পটের মাধ্যমে ওভারকাম করে ফেলি। ডাটাগুলো ফিট করানোর পর হচ্ছে আমি আমার কিওয়ার্ড আর ফোকাস কিওয়ার্ডগুলো রিলেটেড কিওয়ার্ডগুলো অ্যাড করে দেন হচ্ছে প্রথমে আমি ইন্ট্রোডাকশনটা লিখি। এগুলো হচ্ছে আমি একটা রিভিউ আর্টিকেলকে বিভিন্ন স্টেপে ভাগ করে নিয়েছি, ইন্ট্রোডাকশন, বডি সেকশন, ফাইনাল ওভারভিউ, তারপর হচ্ছে আমি এফএকিউ লিখি। তো প্রথমে মূলত ইন্ট্রোডাকশনটা লিখি। ইন্ট্রোডাকশনটার মধ্যে আমি চেষ্টা করি যে এখানে অডিয়েন্সকে হুক করতে, দেন ওকে তার ইন্টারেস্টেড মানে কিছু লিখে তার মনোযোগটা অ্যাটেনশন করে যাতে সে প্রথমেই আমার আর্টিকেলটা পড়ে বের না হয়ে যায়। সেজন্য আমি একটা কোয়ালিটি প্রম্পট বানিয়েছি যেটাতে আমার ফোকাস কিওয়ার্ডটাও থাকে, রিলেটেড কিওয়ার্ডটাও থাকে এবং অডিয়েন্সের মনোযোগটা গ্র্যাব করার জন্য প্রয়োজনীয় ডাটাগুলো থাকে। আর সেক্ষেত্রে হচ্ছে আপনার যত ইজিলি লিখতে পারেন, যেমন আপনার রিডাবিলিটিটা ভালো থাকতে হবে আর অনেক সহজে যাতে পড়তে পারে। পাশাপাশি আপনার বর্তমানে এইও অপটিমাইজড হওয়ার কারণে আপনার ইন্ট্রোডাকশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। প্রতিবার লেখা শেষ করার সাথে সাথেই আমি হচ্ছে এটা রিডাবিলিটিটা চেক করে নিই। রিডাবিলিটিটা চেক করার জন্য হচ্ছে ওয়েব এফএক্সের একটা টুলস আছে, এটা ফ্রিতে ইউজ করা যায়। তো ওইখানে আমি চেষ্টা করি যে রিডাবিলিটিটা 60 থেকে 80-র মধ্যে থাকতে, যাতে খুবই সহজে পড়া যায়। রিডাবিলিটি চেক করার পাশাপাশি মাঝে মধ্যে এআই ডিটেক্টর দিয়ে চেক করি, কিন্তু যদিও এটা এত বেশি কাজের না, কারণ গুগলের ক্ষেত্রে একটা আর্টিকেল হিউম্যান হবে নাকি এআই হবে এগুলো নিয়ে গুগলের কোনো প্যারা নাই। গুগলের মেইন প্যারাটা হচ্ছে যদি সেটা ইইআইটি গাইডলাইনটা ফিল আপ করে ইজিলি রিডেবল হয় তাহলে হচ্ছে ইজিলি এটা র্যাঙ্ক করে। তারপর আপনি চাইলে এআই ডিটেক্টর দিয়ে চেক করতে পারেন। আপনার যদি রিডেবিলিটিটা ভালো থাকে তখন অটোমেটিক্যালি এআই ডিটেক্টরটাও বাইপাস হয়ে যায়। তাই প্রতিবার লেখার পর এভাবে রিডেবিলিটিটা চেক করে নিতে হবে। যদি আপনি রিডেবিলিটিটা 80-র কাছাকাছি রাখতে পারেন তখন কোনো এআই ডিটেক্টরই সাধারণত আপনার এটা ধরতে পারবে না। মূলত হিউম্যানের রিডেবিলিটিটা থাকে 80-র কাছাকাছি, তার চেয়েও বেশি। তো আপনি প্রম্পট দিয়ে আপনার এরকম আর্টিকেলের রিডেবিলিটিটা বাড়াইতে পারেন তখন দেখবেন এটা এআই ডিটেক্টর আর ধরতে পারবে না। ইভেন এআই ডিটেক্টর ধরলেও খুব প্রবলেম যে হয় এমন না, তারপরও চেষ্টা করবেন যেন রিডেবিলিটিটা ভালো থাকে। তখন আপনি দেখবেন এআই দিয়ে চেক করলেও দেখাবে হিউম্যান জেনারেটেড। আমার আর্টিকেলটা এটা আগে 100% এআই ছিল, জাস্ট একটা প্রম্পট দিয়েছি, দেখা গেছে যে এটা অটোমেটিক্যালি 100% হিউম্যান দেখাচ্ছে। এটা এআই নাকি হিউম্যান এত প্যারা নেই, তারপরে চেষ্টা করবেন আপনার মেইনলি রিডেবিলিটি যেন 80-র কাছাকাছি থাকে। 60-এর বেশি থাকলেও হয়, 80-র কাছাকাছি থাকলে ভালো। বডি সেকশন লেখার ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্টের ফিচার বা এটা সেটা না লিখে মূলত লিখতে হবে যেন আমি প্রোডাক্টটা ইউজ করেছি, ইউজ করে কিভাবে বেনিফিট হয়েছি, কোন জিনিসটা আমার ভালো লেগেছে, কোন জিনিসটা আমার ভালো লাগেনি। মূলত পার্সোনাল এক্সপার্টাইজগুলো শেয়ার করতে হয়। মূলত আগে আমরা রিভিউগুলোতে ফিচার এটা সেটা লিখে পুরোটাই ভরায় লিখতাম, এখন এগুলাতে আর কাজ করে না। বর্তমানে মূলত লিখতে হয় রিভিউগুলো লিখলে যে আপনি পার্সোনালি ইউজ করে কিভাবে বেনিফিটেড হয়েছেন, অন্য কিভাবে বেনিফিট হতে পারে। তো আপনি আপনার পার্সোনাল এক্সপার্টাইজটা যত সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবেন র্যাঙ্ক আসার সম্ভাবনা ততটাই বেশি। তো আমি আমার প্রম্পটটা এভাবেই বানিয়েছি যেন কিভাবে মানে হিউম্যান টাইপ হয়, যে আপনার নিজে ইউজ করেছেন জিনিসটা ইউজ করে আপনি আপনার ফিডব্যাকটা লিখতেছেন। অনেকটা দেখবেন কনভারসেশন টাইপের আউটপুট আসবে। আপনি যে প্রোডাক্টটার রিভিউ লিখছেন শুধু যদি এটা নিয়ে ডিসকাস করেন তখন এটার র্যাঙ্ক আসার সম্ভাবনাটা কম থাকে।
পাশাপাশি যদি আপনি বলেন যে এটার পাশাপাশি অল্টারনেটিভ কোন অপশনটা আরও বেটার হতে পারে বা কিভাবে বেটার হতে পারে বা ওদের মধ্যে কম্প্যারিজনটা করে দেন, তখন আর্টিকেলটার ডেপথটাও বাড়ে এবং গুগলের কাছে যে এটা সিগন্যালটা যায় যে আপনার অনেক এক্সপার্টাইজ আছে, যে অনেক বিষয়ে আপনি এক্সপিরিয়েন্সড, যে অনেকগুলো ইউজ করেছেন, এগুলোর মধ্যে কোনটা বেটার না সেটা সম্পর্কে আপনি একটা ডিসিশন মেক করতে পারেন। তো সেই ক্ষেত্রে গুগল আপনার আর্টিকেলটা ভ্যালু দিবে। নর্মালি একটা প্রোডাক্টের ভালো মন্দ লিখলে জাস্ট ওইটা নিয়ে আপনি লিখতেছেন, অনেকটা প্রমোশনাল টাইপ হয়ে যায়। তো একটা না লিখে মাল্টিপল প্রোডাক্টের অল্টারনেটিভ অপশনটা যদি অ্যাড করতে পারেন, তখন গুগলের কাছে এটার ভ্যালু বেড়ে যায়। গুগল এটাকে দাম দেয় যে আপনি ডিফারেন্ট অপশনটা ওপেন রাখতেছেন। আর্টিকেল লেখার পর ওইটাতে কিছু এফএকিউ অ্যাড করে নিলে ভালো রেজাল্ট আসে। মূলত যেহেতু এখন এইওর যুগ, আপনি এফএকিউগুলো তাড়াতাড়ি আপনার হচ্ছে স্নিপেটে র্যাঙ্ক করার পসিবিলিটিটা বেড়ে যায়। তো আমি মূলত এরকম প্রম্পট দিয়ে আমার সম্পূর্ণ আর্টিকেল এফএকিউটা লিখি। এফএকিউর পাশাপাশি হচ্ছে আপনার মেটা ডিসক্রিপশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মেটা ডিসক্রিপশনে আপনার ফোকাস কিওয়ার্ডটা যেন থাকে, পাশাপাশি আপনার লেন্থটা যেন অনেক বেশি বড় না হয়ে যায়। একটা মডারেট লেন্থের মেটা ডিসক্রিপশনটা লিখতে হবে। পাশাপাশি হচ্ছে টাইটেলটার মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ডও যেমন থাকবে, পাশাপাশি আপনি যে ওইটা পার্সোনাল জিনিসগুলো, আমি সব কিছুই আমার যত আর্টিকেল লিখি পার্সোনাল জিনিস অ্যাড করে। যেমন আপনি ওই রিভিউটা লিখতেছেন, এভাবে আর টাইটেলটা এরকম হবে যে আমি এই জিনিসটা ইউজ করে আপনার কিভাবে বেনিফিট হয়েছি, বা আমার 3 বছরের এক্সপেরিয়েন্সড, মানে রিভিউর সাথে আপনার এক্সপার্টাইজ দুইটা অ্যাড করে দিলে তখন আর্টিকেলটার ক্লিক থ্রু রেটটাও বাড়ে, পাশাপাশি র্যাঙ্কের অপশনটা আমার বেটার থাকে।